তপ্ত ভালোবাসা লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব ২। চেয়ারে ঘাপটি মেরে বসে আছি আমি, আর আবার সামনে বসে আছে উনি, মানে দ্য ভিলেন অফ হৃদ খান। ভিলেন বললেও কম হবে, ব্যাটাচা পাপাটি লোক। উনি আমার সামনে গম্ভীর মুখে বসে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। আমার দিকে তাকিয়ে থেকে আমি ওনার এমন দৃষ্টির মানের আপাতত বুঝে উঠতে পারছি না। তবে ওনাকে দেখার মনে হচ্ছে উনি আমাকে নিয়ে খুবই বিরক্ত। আর ওনার এই বিরক্তিটা প্রকাশ পাচ্ছে ওনার সুন্দর চেহারায়। বিরক্তির রেশ ধরে সেই কখন থেকে আমার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেই চলেছে। তখন কাজী ও উকিল দুটোকে নিয়ে যাওয়ার পরে উনি এসে আমার সামনের চেয়ারে টেনে বসে পড়ে। আর সেই তখন থেকে বসে বসে আমাকে দেখেই চলেছে তীক্ষ্ণ দৃষ্টিতে। এমন একটা ভাব যেন এই মুহূর্তে আমার একটা মূর্তি বানাবেন। উনি ঠিকঠাকভাবে না দেখলে কিছু একটা মিস হয়ে যাবে। আর আমি, আমার ঠেকা পড়েছে ওনার এমন দৃষ্টি পর্যবেক্ষণ করতে। তাই আমি নিজের মতো করে চেয়ারের উপর দুপা ভাঁজ করে চেয়ারে গা এলিয়ে দিয়ে এক হাত গালে রেখে বেশ মনোযোগ সহকারে অন্য হাতে নখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। মাঝে মাঝে আর চোখে ওনাকে দেখছি, ব্যাটার দিক পরিবর্তন হলো কিনা দেখার জন্য। কিন্তু বরাবরই ওনার কোনো হেলদোল নেই, তাই নিজের কাজে বেশ মনোযোগী হলাম আমি। এমন একটা ভাব যেন আমার চোখের সামনে আমার হাতের নখ ছাড়া অন্য কিছুই দেখতে পারছি না আমি। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে নিজের হাতের নখ দেখতে দেখতে বলে উঠি, ইস, আমার হাতের নখগুলো কি সুন্দর, প্রেমে পড়ার টাইপ। আমার পঞ্চবান্ধবীরা তো সেই ক্রাশ খেয়েছে আমার নখের ওপর। ইস, এত সুন্দর নখ কিভাবে হয় মানুষের! আল্লাহ, আমি তো ফিদা হয়ে গেলাম আমার নখের ওপর। কথাগুলো বলেই আবারও আর চোখে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে এক পলক কপাল কুঁচকে তাকিয়ে আছে। আমার উপর বিরক্তিটা যেন ওনার চোখে মুখে এবার গড়াগড়ি খাচ্ছে। আমি এবারও ওনাকে এক পলক দেখে নিয়ে নিজের মতো করে বলে উঠি, ইস, আমার দামি দামি পা দুটো কি সুন্দর! আরে, আমি তো দেখিনি আমার পায়ের নখগুলো কি সুন্দর! বলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম বেশ মনোযোগ সহকারে। এমন একটা ভাব যেন পার্লারে বসে আছি আমি। এবার আমি আরও কিছু বলতে যাব, তার আগে উনি আমার সামনে থেকে দাঁতে দাঁত চেপে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, জাস্ট শাট আপ। তুমি কি জন্ম থেকেই তার ছেঁড়া টাইপ, নাকি কোনো অ্যাক্সিডেন্টের ফল? তার ছেঁড়া টাইপ মানে? মানে তুমি কি জন্মসূত্রেই এমন? কেন, কোনো সন্দেহ আছে নাকি আপনার? আনবিলিভেবল! আমার তোমাকে ৪ ঘন্টা সহ্য করতে যান যায় যায় অবস্থা। তোমার ফ্যামিলি তোমাকে এত বছর টলারেট করেছে কিভাবে? এই, আপনি কি আমাকে কোনোরকম ভাবে অপমান করছেন না তো? আমাকে তার ছেড়ে বলে কোনো সন্দেহ আছে? আমি পাগল? আমি জানি তুমি পাগল, আমাকে আর বলতে হবে না। আরে আরে, আমি বলতে চাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন আমি পাগল? কেন, তুমি নও? না, একদমই না, আমি পাগল না। তাই? পাগলারা সবসময় এই একটা কথাই বলে, আমি পাগল না। ওনার এমন কথায় আমি কনফিউজড হয়ে বলে উঠি, সত্যি তাহলে আমি পাগল? আমি তো সেটাই বলছি, তুমি পাগল। উনি আমাকে বারবার পাগল বলে খানিকটা রেগে যায় আমি। তাই কপট রাগ দেখিয়ে বলে উঠি, এই, আপনি আমাকে পাগল বানাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি পাগল? মনে হওয়ার কিছু নেই, পাগলকে পাগল বলা হচ্ছে এখানে। ওনার এমন গা জ্বলানো কথায় শরীর আমার ফেটে যাচ্ছে রাগে। আমি রাগে কটমট করতে করতে বলে উঠি, ভালো হয়েছে আমি পাগল, আমার থেকে দূরে থাকবেন আপনি। কে বলে আপনাকে পাগলের কাছে আসতে? এতক্ষণ শান্তভাবে বসে থাকলেও আমার এমন কথা যেন মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠেন উনি। মুহূর্তেই চেয়ার থেকে উঠে শক্ত হাতে কালে চেপে ধরে আমার, আর অন্য হাত দিয়ে আমার চুলের মুঠি ধরে উপর দিকে চোখ তুলে মুখে হিংস্রতা ফুটে তুলে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধার্য দেখা জামাই, আমার থেকে দূরে থাকেন। তোর এই একটা কথার কারণে তোর মতো মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে আমায়। তুই তো নিজেই আমার ঘৃণার পাত্রী, তারপরেও তুই যে আমাকে সহ্য করতে পারিস না, ঘৃণা করিস, এই কথাটা কারণে তোকে বিয়ে করতে হয়েছে আমার। এবার এই ঘৃণা নিয়েই বাঁচতে হবে তোকে। না তোকে মরতে দিব, আর না তোকে বাঁচতে। সারা জীবন তুই চটপট করবি, আমার এতটাই শান্তি হবে আমার মন। কথাগুলো বলে খানিকটা থেমে আবারও আমাকে টেনে ধরে, আর আমি ওনার এমন কাজে মুহূর্তেই ভরকে যাই। ওনার ভয়ঙ্কর চেহারা দেখে আমি সবকিছু গুলিয়ে ফেলি। উনি আমাকে শক্ত করে চেপে ধরা গলায় আর চুলে প্রচন্ড ব্যথা অনুভব করি। মুহূর্তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। উনি আবারও আমার চোখে ওনার দৃষ্টি স্থির রেখে আগের ন্যায় বলে ওঠে, তোকে পছন্দ নয় আমার, তারপরও তোকে বিয়ে করেছি। তার একটাই কারণ, তোকে নিজের হাতে শেষ করতে চাই। আমার সাথে শত্রুতা করার আগে ভাবা উচিত ছিল। তোর ধার্য আমি বের করব। এবার থেকে তোর সবকিছুতেই বাধা হয়ে দাঁড়াবো আমি। তোকে মরণের ঘাঁটি দেখিয়ে আনবো আমি। তুই লাইফে সব করতে পারবি, শুধু বিয়েটা ছাড়া। তোকে না আমি গ্রহণ করব, না অন্যকে গ্রহণ করতে দিব। সারা জীবন তুই এভাবেই কাটবি, ছটফট করতে করতে। না আমি স্বামী, আমি তোর সারা জীবন থাকবো, কিন্তু তুই ভালো লাইফ কখনোই পাবি না।
কথাগুলো বলেই এক প্রকার ধাক্কা মেরে চেয়ারের উপর দিয়ে পড়ে উনি আমার সামনে দিয়ে ঘুরে দাঁড়ায়। রাগে ধাক্কায় এতটাই জোরে ছিল যে আমি তার সামলাতে না পারি চেয়ার সহ উল্টে পড়ে যাই। সাথে সাথে আমি হাতের কবজিতে ব্যথা পাই। ওনার এমন আচরণে রুহু কেঁপে উঠেছে বারবার। কি করব কিছু ভেবে পাচ্ছি না, শুধু নিঃশব্দে হেঁচকি তুলে কান্না করছি। উনি চেয়ার পড়ার শব্দ পেয়ে সামনে পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, জামা করা যদি শেষ হয়ে থাকে তাহলে চল, আসিফ তোকে বাসায় দিয়ে আসবে। কথাটা বলেই রাগে কটমট করতে করতে উনি সামনের দিকে হাঁটতে থাকেন। আর শুরু করে তাই আমি কানলাম। কান্না করতে করতে ওনার পেছন পেছন ছুটতে লাগলাম। উনি আগে আগে, আমি পেছন পেছন। নিচের দিকে তাকিয়ে দু হাতে চোখের জল মুছতে মুছতে যেতে লাগলাম। কিছুটা দূরে যেতেই উনি হঠাৎ দাঁড়িয়ে পড়ায়। সাথে সাথে আমার মাথা বাড়ি খায় ওনার পিঠে। বাড়ি খাওয়ার সাথে সাথে আমি চমকে দ্রুকদম পিছিয়ে যাই। উনি পেছন ফিরে আমার দিকে তাকিয়ে অবিশ্বাস্য চোখে বলে ওঠে, আনবিলিভেবল। ভার্সিটির মাঠে বসে আছি আমি। একা বসে আছি এমনটা নয়, আমার সাথে রয়েছে আমার পঞ্চবান্ধবীরা। সবাই একজুড়ে ভরপুর চিন্তার গালে হাত নিয়ে রেখে গোল করে বসে আছি মত্ত হয়ে মাঠের এক কোণে। আমাদের সবার এত এত চিন্তা ভাবনার প্রধান কারণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। আমাদের ভার্সিটিতে পহেলা বৈশাখের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাধ্যতামূলক কিছু না কিছু করতে হবে, এটা ভার্সিটি কমিটির সদস্যরা জানিয়ে দিয়েছেন। কমিউনিটি সদস্যর ডিসিশনের উপর আপত্তি আমাদের, কারণ আমরা সবার মধ্যে সব গুণ থাকলেও আমাদের গুণের কৌটা একদম শূন্য তালিকায়। তাই সবার হাতের গুণগুলো প্রকাশ করার চেষ্টা থাকলেও আমাদের চেষ্টা শূন্য তালিকায় পড়ে আছে। কারণ গুণ থাকলে প্রকাশ করা যায়, কিন্তু না থাকলে কেমনে কি? আকাশ থেকে তো আর গুণ টপকে পড়বে না আমাদের মাঝে, যেটা দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশিত করে বেঁচে যাব। আমি আর আমার পঞ্চ বান্ধবীরা মিলে বিগত দুদিন ধরে কোনো গুণ খুঁজে পাচ্ছি না আমাদের মাঝে। কি গুণ প্রকাশ করা যায় সেটা নিয়েই আমাদের এত এত চিন্তা ভাবনা। অবশেষে আমরা সবাই মিলে আজ ভার্সিটিতে বসে বিগত 1 ঘন্টা যাবৎ বসে বসে চিন্তা ভাবনাই করছি কি করা যায়। আমাদের এত এত চিন্তা ভাবনার মাঝেই পাশ থেকে রূপা বলে ওঠে, দোস্ত, নাচ করলে কেমন হয় রে? রূপার এমন কথায় সবাই চোখ তুলে ওর দিকে তাকায়। রূপার কথায় কেউ কোনোরকম হেলদোল না হলেও তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সবাই। তখনই পাশ থেকে শিলা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, দোস্ত, এই গুণটা কিন্তু খারাপ না। নাচটা মনে হয় আমাদের সবার দ্বারাই হবে, কি বলিস সবাই? শিলার রূপার কথায় সায় জানাতেই আমাদের কপাল কুঁচকে এলো। নাচ? নাচের বিষয়টা খারাপ লাগছে না আমার কাছে, তবে বাকিরা কি বলে জানার জন্য সবার দিকে এক পল তাকায়। ওদের ফেস থেকে আমি যতটা বুঝতে পারছি, ওরাও আমার সাথে ব্যাপকভাবে কনফিউজড নাচের বিষয় নিয়ে। সবার এত এত কনফিউশনের লেভেলের দ্বিগুণ বাড়িয়ে দিতে পাশ থেকে সাজি বলে ওঠে, হও, আমরা করব নাচ। নাচের নও বুঝি না। আচ্ছা, তো বাদই দিলাম, স্টেজে উঠে করবোটা কি শুনি? সাজির এমন কথা শুনে প্রকাশিত করতে চাওয়া গুণটি মুহূর্তেই চাপা পড়ে যায় একজনের নিরাশতায়। আমাদের এমন নিরাশ হতে দেখে কনফিডেন্সের সাথে মাহি বলে ওঠে, দোস্ত, যা হবার হবে। নাচটা এবার ফিক্সড কর। এখন আর কিছুই করার দরকার নেই আমাদের। শূন্য তালিকা থেকে কিছু করে পাস খাওয়াটা অনেক ভালো। দেখ, আমাদের মধ্যে বিশেষ কোনো গুণ নেই, তাই আমরা আর না পারি সবাই একসাথে হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচতে পারবো আমার মনে হচ্ছে। আর সেটাই নাচটা ফিক্সড সবার জন্য। মাহির এমন এমন কনফিডেন্সে বলা কথায় মুহূর্তেই আমরা অনেকটা আবেগপূর্ণ হয়ে উঠি। কারণ কিছু না করে বাস খাওয়ার চেয়ে কিছু করে বাস খাওয়াই শ্রেয়। তাই আমরা বাকি পঞ্চ বান্ধবী মিলে মাহির কথায় সায় জানাই। আর যাই হোক, নিজের গুণ প্রকাশ করতে হবে সবার সামনে, তাই মনোযোগ দিয়ে নাচ প্র্যাকটিস করতে হবে। ড্রয়িং রুমে ঘুরঘুর করছি আমি, অকারণেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আসলে কোনো রকম কাজ খুঁজে পাচ্ছি না, তাই গভীর ভাব নিয়ে চোখ টান টান করে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার দেখছি। গিলে খাওয়া টাইপ এমন একটা ভাব নিয়ে, যেন কেউ কিছু ভুল করলে আমি তাকে মুহূর্তেই গিলে খাবো উইদাউট সস। আমাকে এমন করে তাকাতে দেখে পাশ থেকে আম্মু পুরো কুঁচকে বলে ওঠে, এই তোর কি কোনো কাজ নেই? এভাবে ঘুরঘুর করছিস কেন, হ্যাঁ? আমি আম্মুর এমন কথায় গাড় ঘুরিয়ে আম্মুর দিকে তাকাই তীক্ষ্ণ দৃষ্টিতে। পরে তাকাই থেকে গম্ভীর মুখে ভাব নিয়ে বলে উঠি, তোমাদেরকে দেখছি ঠিকঠাকভাবে কাজ করছো কিনা। আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আম্মু আমার। আর সেই তেলে বেগুনের ভাবটা নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা, আমাদের কাজ দেখতে এসেছিস তুই? সারাদিন তোকে দিয়ে আমি একটা পাতাও ছিঁড়তে পারি না, আর তুই এসেছিস আমাদের কাছের হিসাব নিতে? আম্মুর এমন কথায় কপাল কুঁচকে গেল আমার। আজব পাবলিক, কাজ কাম না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে আমাকে? পাতা ছিঁড়বো? এত পাস্ত মানুষ, আমি আর আমাকে বলছে পাতা ছিঁড়তে? কেমন পাবলিক! আর যদি আমার পাতা না ছেঁড়া নিয়ে যদি এত এত মাথা ব্যথা হয়, তাহলে আমাকে আগে বললেই হতো।
আমার ব্যস্ত সময় থেকে কিছু সময় বের করে না হয় ওনার জন্য পাতা ছিঁড়তাম বসে বসে। আমি এমন সব চিন্তা ভাবনা করে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, কাজ না করে বসে বসে পাতা ছিঁড়তে হবে? বলেই তো আমি কাজটা করি এতদিন ধরে। বুঝি না আমি, তারপরেও কেন তুমি বারবার বলো আমাকে? আচ্ছা, যখন তুমি এত করে বলছো, তাহলে তোমার কাছে সবকটা পাতা ছিঁড়ে নিয়ে আসবো আমি তোমার জন্য। তুমি টেনশন করো না, কেমন? আমার এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আম্মু আমার। সাথে আমাকে রাগ দেখিয়ে উচ্চস্বরে বলে ওঠে, এই একদম আমার কাছের দিকে নজর দিবি না তুই। তোর জন্য আমি একটা কাজও ঠিক করে রাখতে পারি না। তুই কি ঠিক করে রেখেছিস? কখনো মানুষ হবি না, হ্যাঁ? আম্মুর কথা শুনে আহত হলাম আমি। আমাকে মানুষ মনে হচ্ছে না আম্মু? আল্লাহ, তাহলে আমি কে? আচ্ছা, আমি এলিয়েন নই তো? হ্যাঁ, আমি এলিয়েন হয়ে গিয়েছি। এই জন্যই তো আম্মুর আমাকে মানুষ মনে হচ্ছে না। ইস, আমি এলিয়েন! আহা, কি সুখ আমার! আচ্ছা, আমার মাঝে কি এলিয়েনের বিষয়ে কোনো জাদু টাদু চলে আসতো না? কথাটা ভাবতেই আমি চমকে উঠি। হাই হাই, আমি তো তাহলে সত্যি সত্যি মহা এলিয়েন হয়ে গেলাম। আমি এলিয়েন হয়ে গেলাম। কথাটা ভাবতেই খুশিতে মন নেচে উঠতে মুহূর্তেই। আর আমি সেই নেচে ওঠা মনটা নিয়ে বুক ফুলিয়ে ভাব নিয়ে এক পলক ভাবি আর আম্মুরকে দেখে নিয়ে ভাব নিয়ে বলে ওঠে, এলিয়েনটা কখনো মানুষ হতে পারে না। আমার এমন কথায় আম্মু ও ভাবির মুহূর্তেই কপাল কুঁচকে এলো। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আম্মু আবার বলে ওঠে, এখানে এলিয়েন আসলো কোথায় থেকে? আম্মুর এমন কথায় আমি ভাব নিয়ে বলি, কেন, সামনেই তো দাঁড়িয়ে আছি আমি। আমার এমন কথায় পাশ থেকে ভাবি অবাক হওয়ার সুরে বলল, তুই এলিয়েন হলি কবে থেকে? ভাবিকে অবাক হতে দেখে আমি আরো দ্বিগুণ ভাব নিয়ে বুক ফুলিয়ে বলে উঠি, যবে থেকে তোমাদের আমাকে মানুষ বলে মনে হচ্ছে না, ঠিক তখন থেকে আমি শিওর হলাম আসলে আমি মানুষ হতেই পারি না। আমি একটা এলিয়েন। আমার আগে বোঝা উচিত ছিল এত এত গুণ সম্পন্ন মেয়ে মানুষ হতেই পারে না। সবাই আমাকে বলে আমি নাকি ইউনিক পিস, একদম আলাদা টাইপের। আসলে ভাই, তুই আলাদা টাইপেরই একজন পিস। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সবটা পরিষ্কার। তুমি বলো, আমাকে কি করতে হবে? আমি যেহেতু এখন এলিয়েন হয়ে গিয়েছি, তাই আমার আরো বেশি শক্তি নিশ্চয়ই সঞ্চয় হয়েছে। তাই এখন আমি সেইগুলোই সবার সামনে প্রকাশ করতে চাই। আমার কথায় আম্মু মুহূর্তেই বোকা মনে যায়। আর সে বোকা ফেস নিয়ে আমাকে বলে ওঠে, আমি বলাতেই তুই অমনি এলিয়েন হয়ে গেলি? হ্যাঁ, তুমি তো আমার এলিয়েন হওয়ার রূপটার সাথে পরিচয় করিয়ে দিলে আজ। আমার এত গুণ আমি কোথায় রাখবো বলো তো? দাঁড়াও, আমি তোমাকে আমার নতুন এলিয়েন রূপের শক্তিটা প্রদর্শন করছি। কথাগুলো বলেই আশেপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা খুঁজে চলেছি, যেটার মাধ্যমে আমি আমার এলিয়েন হয়ে বিষয়টা তুলে ধরতে পারবো। সাথে আমি আমার নতুন শক্তির গুলো প্রকাশ করতেও পারবো। এমন সব চিন্তা ভাবনার মাঝে চোখ পড়ল ড্রয়িং রুমের কর্নারে রাখা ফুলের টপের উপর। আমি দ্রুততার সঙ্গে গিয়ে ফুলের টপটা হাতে নিয়ে উপর তুলতে পেছন থেকে আম্মু চিৎকার করতে করতে বলে থাকে, মায়া, এটা ভাঙিস না, তোর শক্তি দেখা হয়ে গেছে আমার। মায়া! ঠাস! আমার বলতে বলতে আমি ঠাস করে ফুলের টপটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে দিলাম। নিজের শক্তি প্রমাণ দিতে পেরে খুশিতে চকচক করে উঠি আমি। আর সেই খুশি হওয়ার ভাব নিয়ে হাসি মুখে পেছনে ফিরতেই চোখ পড়লো আমার আম্মুর রাগী হওয়া ফেসটার দিকে। আম্মু রেখে ফুসফুস করছে আমার দিকে তাকিয়ে থেকে। আমি আম্মুকে এমন করে থাকতে দেখে মুহূর্তে চুপসে যাই। আমি আরো কিছু বলতে যাব, তার আগেই আম্মু পাশ থেকে ঝাড়ু হাতে দৌড়ে আসছে আমার দিকে। আমি আম্মুকে ঝাড়ু হাতে নিতে দেখে ভোঁ দৌড় লাগাই বাইরের দিকে। আমাকে আর পাইকে। পহেলা বৈশাখ মানে বাঙালিদের মাঝে পাহাড়ি রঙের পোশাক আর সাথে একরাশ আনন্দ নেমে আসে সবার মাঝে। সবাই নিজের পছন্দ মতো রঙে সাজিয়ে থাকে। যদিও পহেলা বৈশাখের প্রধান রং লাল সাদা, কিন্তু আমরা বাঙালিরা নিজেকে বিভিন্ন রকমের রঙের সাজিয়ে থাকি, যেমন সবুজ, লাল, কালো, সাদাই। সবার মাঝে রঙের তুলি ভিন্ন থাকলেও খাবারের ঝুলি মিল রয়েছে আদিমকাল থেকেই। আজ পহেলা বৈশাখ। আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। ভার্সিটির সকল শিক্ষার্থীর মধ্যে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়িতে রাঙিয়েছে নিজেকে। চারিদিকে যেন আনন্দ আমেজের হই হুল্লোড়ে মেতে উঠেছে সবাই। আর সেই আনন্দের সাথে পাল্লা দিয়ে মেতে উঠেছে আমার ষষ্ঠীয় বান্ধবীরা। সাদার মধ্যে লাল পাড়ের শাড়ি পরেছি আমরা সবাই। গলা চুলে চোখ গাঢ় কাজল দিয়ে, ঠোঁটে সিঁদুর লাল লিপস্টিক, পায়ে আলতা, হাতে ভরপুর লাল কাচের চুড়ি, সব মিলিয়ে ঠিকঠাক আছি আমরা সবাই। আমি শিলা, রূপা, মাহি, সাচি, রাখি, আমরা ষষ্ঠ বান্ধবীরা মিলে স্টেজের তৃতীয় সারিতে বসে পড়ি বিনা বাক বয়ে। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের সব কাজ আমাদের সিনিয়র ভাইয়া আপুরা করে থাকেন। এতে করে আমরা জুনিয়ররা শুধু নামমাত্র অংশগ্রহণ করছি। অনুষ্ঠানের মূল ভূমিকা পালন করছে তারা। এতে করে আমাদের জুনিয়রদের কোনো রকম আপত্তি নেই। তাই আমরা বসে বসে সবটা পর্যবেক্ষণ করছি বেশ মনোযোগ সহকারে।
আমাদের এমন মনোযোগ ক্ষুণ্ণ হলো, পেছন থেকে চিৎকার চেঁচামেচির শব্দে আমি ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাই। তখনই চোখে পড়ল বেশ বড় বড় 3টে গাড়ি প্রবেশ করছে। গাড়িগুলো দেখে আমি খানিকটা নড়েচড়ে উঠে কৌতূহলী হয়ে বেশ মনোযোগ সহকারে তাকাই গাড়িগুলোর দিকে। কিন্তু আমার এমন করে তাকানোতে তেমন একটা সফলতা হতে পারিনি আমি, কারণ আমার থেকে গাড়িগুলো অনেকটাই দূরে হওয়ায় কিছু স্পষ্ট দেখতে পারছি না আমি। সাথে বড় আপু ভাইয়াদের ভিড় থাকায় গাড়ি থেকে নামা প্রধান অতিথিকেও দেখা যাচ্ছে না বিন্দু মাত্র। আমাদের ভার্সিটির প্রধান অতিথিকে আমি তা জানি না, তাই বারবার উকিঝুঁকি মেরে দেখতে যাচ্ছি, কিন্তু কিছুই দেখতে না পেয়ে আহত মনে করে বসি আমি। তখনই পাশ থেকে শিলা বলে ওঠে, দোস্ত চল না, হলরুমে গিয়ে আমাদের নাচটা আরও একবার প্র্যাকটিস করে আসি। আমার ভয় করছে রে নাচটা নিয়ে। শিলার এমন কথায় মুহূর্তেই আমার পঞ্চবান্ধবী সাজা নিয়ে স্টেজের সামনে থেকে উঠে পা বাড়াই হলরুমের দিকে। আমাদের যখন ডাকা হবে তখনই আমরা স্টেজে একবারে উঠবো নাচের জন্য। এখন নিজেদের সম্মান বাঁচানো জরুরি, তাই নাচ প্র্যাকটিস করতেই হবে। টানা 1 ঘন্টা যাবৎ নাচ প্র্যাকটিস করে দক্ষ হলাম নাচের মধ্যে আমরা সবাই। তারপর কিছু সময় নিয়ে নিজেকে শান্ত করতেই স্টেজ থেকে আমাদের উদ্দেশ্য করে ডাকা লাগলো ওইখানে গিয়ে নিজের গুণগুলো প্রকাশ করার জন্য। তাই আমরা ষষ্ঠ বান্ধবীরা মিলে বিনা বাক বয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম স্টেজের দিকে। স্টেজের সামনে দাঁড়িয়ে আছি আমি, বাকিরা সবাই যার যার মতো করে স্টেজে দাঁড়িয়ে পড়েছে। আমিও দাঁড়াতে যাব, তার আগে সাদিক নামক ভার্সিটির বড় ভাইয়াটি আমার পথ আটকে দাঁড়িয়ে পড়ে। ওনাকে আমি এই ভার্সিটির আসার পর থেকে চিনি। সাদিক ভাই আমার সামনে আসতেই তেমন একটা চমকাইনি আমি, কারণ বাকিরা সবাই যার যার মতো স্টেজে চলে গেলেও আমি দাঁড়িয়ে আছি সাদিক ভাইয়ের সামনে, উনি কি বলতে চাই সেটা শোনার জন্য। সাদিক ভাইয়া আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে হাসি মুখে বলে ওঠে, তোমাকে অনেক সুন্দর লাগছে মায়ু পাখি, আর নাচের জন্য অল দ্য বেস্ট মায়ু পাখি। সাদিক ভাইয়ার কথায় আমি ঠোঁট প্রসারিত করে হেসে উঠি। আমাকে হাসতে দেখে সাদিক ভাইয়া খানিকটা আগে পড়লো হয়ে বলে ওঠে, এভাবে হাসতে নেই মায়ু পাখি, লাগে খুব করে, মুখে হাত দিয়ে দেখিয়ে বলল। সাদিক ভাইয়ের এমন কথায় আবারও হেসে উঠি আমি। পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে সাদিক ভাইয়াকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে স্টেজে উঠতেই চোখ পড়ল চিফ গেস্ট হিসেবে হৃদ নামক ভয়ঙ্কর পাড়াবাসীকে। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমাকে এখানে মোটেও আশা করেননি। উনার এমন করে তাকানোতে আমি খানিকটা ভয়ে কাচুমাচু করতে থাকি। উনি আমার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আমার মনে হচ্ছে উনি এতক্ষণ আমাকেই দেখছেন। আমি যে এতক্ষণ সাদিক ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলছি সবটাই উনি দেখছেন। তাই উনার এমন করে তাকানোতে আমি মুহূর্তেই ভয়ে সিটিয়ে যাই। পরে আস্তে করে ধীর পায়ে ওনার সাথে দাঁড়িয়ে পড়ি। পরে আর চোখে ওনাকে একবার দেখে নিই, উনি তখনও আমার দিকে তাকিয়েছিল। ওনাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আমি দুকদম পিছিয়ে গিয়ে মাহির পেছনে লুকিয়ে পড়ি। ওনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না। উনি একটা প্রচণ্ড রকমের বাজে গুন্ডা লোক। ওনার জন্য ওই দিন আমার পরিবারের কাছে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। পরে জিসান ভাই সবার কাছে মিথ্যে বলে আমাকে বাঁচিয়েছিল। হৃদ খান যখন আমাদের সবাইকে ছেড়ে দেন তখন জিসান ভাই ওই দিন সবকিছু ম্যানেজ করে আমার রাতের 8টায় বাসায় পৌঁছায়। হৃদ খান ওরা সবাইকে একসাথে আমার পাশের রুমে বন্দি করে রেখেছিল। বিয়ে করার পরপরই উনি আমাদের সবাইকে একসাথে ছেড়ে দেয়। আমি কাউকে আমার বিয়ের কথাটা জানাতে পারিনি ভয়ে। আর হৃদ খানও এই বিয়েটা মানে না, জেদের বসে বিয়ে করেছে আমায়। উনি আমার ফেসটাও দেখতে চান না। যদি আমি ওনার সামনে আসি তো আমাকে গুলি করে মারবেন উনি। তাই ওই দিনের পর থেকে আর দেখিনি ওনাকে। আমি আজ 15 দিন হয়েছে। তাই আমি কাউকে বিয়ের বিষয়টা এই মুহূর্তে বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু জিসান ভাইয়া ও আমার পঞ্চ বান্ধবীরা মাথা খাওয়া টাইপ প্রশ্ন করে যাচ্ছিল, কেন হৃদ খান সবাইকে একসাথে বন্দি করে রেখেছিল আর আমাকে একা কেন রেখেছিল। আমি তাদের এমন প্রশ্নের উত্তরে শুধু একটা কথা বলেছি যে আমাদের শাস্তি দেওয়ার জন্য এভাবে আটকিয়ে রেখেছিল হৃদ খান, আর আমি ওনার কাছে হস্তক্ষেপ করেছি, তাই আমাকে একা বন্দি করে রেখেছিল বেশি শাস্তি দেওয়ার জন্য, ব্যাস। আমার এমন কথায় ওই দিন সবাই বিশ্বাস করেছিল। আর জিসান ভাইয়া আমাকে বাসায় এনে পরিবারের সবাইকে বলে উনি সারাদিন আমার সাথেই ছিল। জিসান ভাইয়ের কথা ওই দিনে আমি বেঁচে গেলাম আম্মুর হাত থেকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে মিউজিক বেজে ওঠে। মিউজিকের শব্দে আমি চমকে উঠির সাথে সাথে চারিপাশে চোখ বুলিয়ে বুঝতে পারি আমাদের এখন নাচতে হবে। তার হৃদ নামক প্যারাবাসীকে দৌড়ে ঠেলে নিজের নাচে মনোযোগ হই। সম্পূর্ণ নাচ সুন্দরভাবে কমপ্লিট করে হৃদ খানের চোখের সামনে থেকে পালানোর জন্য ওনার দিকে তাকিয়ে স্টেজ থেকে দ্রুততার সঙ্গে নামতে গিয়ে আবারও সামনে এসে সাদিক ভাইয়া, উনি সবার সাথে আমার হাত ধরে হ্যান্ডশেক করার জন্য ধরে বসে কংগ্রাচুলেশন জানাতে। আমি বোকার মতো তাকিয়ে আছি ওনার দিকে। পরে ভদ্রতা বজায় রাখতে জোরপূর্বক হাসি দিয়ে ওয়েলকাম জানিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে হৃদ খানের দিকে তাকাই। সাথে সাথে চোখে চোখ পড়ল রক্তে টকবকে ওঠা ওনার চোখ দুটো।
চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে আছে ব্যাপকভাবে। ওনাকে এমনভাবে রাখতে দেখে আমি সাথে সাথে আটকে উঠি। ওনার এমন হঠাৎ রাগের কারণ আমি বুঝতে পারছি না। আর উনি রেগে গেলে কতটা ভয়াবহ হতে পারে তা আমি জানি। তাই ওনার সামনে কোনোভাবেই আর পড়তে চাই না। ওনার এমন নজর থেকে বাঁচার জন্য কোনো দিকে আর না তাকিয়ে সাদিক ভাইকে রেখেই দৌড় লাগাই হলরুমের দিকে। আর যাই হোক, কোনোভাবেই হৃদ নামক ভিলেনের সামনে আসা যাবে না। তাই চুপচাপ গিয়ে হলরুমে লুকিয়ে পড়ি। আমার এমন করে লুকানোটা যে কারো জন্য এতটা সুবিধা হয়ে বয়ে আনবে, জানলে এই জন্মে আর লুকানোর প্ল্যানিং করতাম না। হৃদ খান থেকে বাঁচার জন্য তখন পালিয়ে এসে ভার্সিটির হলরুমের টেবিলের ওপর পা ঝুলিয়ে বসে পড়ি আমি। আপাতত কিছু করার না থাকলেও চুপচাপ বসে থাকতে পারছি না আমি। তাই আমার ভাঙা গলায় সতেজতার সাথে দুপা তোলাতে তোলাতে এক হাত কানে রেখে অন্য হাতে সোজা সামনের দিকে পাড়িয়ে উচ্চস্বরে গান ধরে বসি। আর সবুরের কানে গেল তোর গরুর বাছুর, ও সবুর কই গেল তোর গরুর বাছুর, ওরে ও সবুর। চোখ বন্ধ রেখে নিজের মতো করে আমার ফেভারিট গানটা গাইছিলাম আমি। তখনই বেশ কিছু পায়ের আওয়াজে গুনগুনিয়ে শব্দ কানে আসতে ঝটপট করে একটা চোখ খুলে তাকাই আমি। এক চোখ খোলার সাথে সাথে চোখের সামনে যা দেখলাম তাতে আশ্চর্য হয়ে আমি দ্বিতীয় চোখ খুলে ফেললাম। সাথে সাথেই চোখ দুটো বড় বড় হয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম অবাক হয়ে। কারণ আমার সামনে একঝাঁক ভার্সিটির স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। সবাই বোকা ফেস করে গোল গোল করে আমার দিকে চোখ দিয়ে তাকিয়ে থেকে আমার গান শুনছে বেশ মনোযোগ সহকারে। কিন্তু আমার তো সবাইকে দেখে মনে হচ্ছে বেশ জোর চালাচ্ছে মনোযোগী হওয়ায় আমার গানে, কিন্তু সফলতা অর্জন করতে পারছে না কেউ। বারবার মনোযোগ হারিয়ে ফেলে হেসে ফেলছে থেমে থেমে। আমার সবাইকে আমার গান শোনাতে দেখে খুশিতে মনটা নেচে উঠল মুহূর্তেই। আল্লাহ! সবাই আমার গানে এত পছন্দ করেছে যে হলরুমে ভিড় লেগে গেল মুহূর্তেই। ইস! আমি তো ফেমাস পারসন। আহা! সাথে আমি একজন বিশিষ্ট শিল্পী হয়ে গিয়েছি। সবাই আমাকে এখন দেখলেই বলবে, "ওই দেখ আমাদের সেরা শিল্পী মায়ারানী যাচ্ছে।" আহা! আমার কি আনন্দ! এই আনন্দের রেশ ধরে মনে মনে আওড়াতে থাকি। আমি এখন বিশিষ্ট বড় মাপের শিল্পী হয়ে গিয়েছি। তাই আমার উচিত আরো বেশি বেশি করে গান গাওয়া। আর সবার মন বেশি বেশি করে জয় করা। ঠিক আজকের মতোই। গান গাওয়ার বিষয়টি মাথায় আসতে খুশিতে চকচক করে উঠল আমার চোখ মুখ। আমি খানিকটা নড়েচড়ে উঠে আবারও আগের নাই বসে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছি। নিজের বড় মাপের শিল্পী ভাবতে চোখের সামনে কত শত দৃশ্য ভেসে আসছে। আহা! আমি সবাইকে অটোগ্রাফ দিচ্ছি। আমাকে সবাই ম্যাম ম্যাম বলে পেছন পেছন ঘুরছে। সাথে হৃদ খানও আমার একটা অটোগ্রাফের জন্য পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর আমি তাকে পাত্তাই দিচ্ছি না। হৃদ খান ইনিয়ে বিনিয়ে কান্না করতে করতে আমাকে বলছে, প্লিজ ম্যাম, আমাকে একটা অটোগ্রাফ দিন, শুধু একটা। হৃদ খানের এমন অবনতি দেখে সাথে সাথে পিক করে হেসে উঠি আমি। সাথে নিজেকে মহারানী আর হৃদ খানকে অসহায় বেচারাটাই প্রজা মনে হচ্ছে আমার। নিজের এমন চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে কিছু একটা শব্দ কানে আসতে চমকে উঠে ঝটপট চোখ খুলে সামনে তাকাই আমি। সামনে তাকাতে চোখে পড়ল হৃদ নামক আমার প্রজাবাসীকে। ওনাকে নিজের সামনে চেয়ার টেনে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে আসে আমার। হৃদ নামক ভয়ানক পাড়াবাসীকে ভালো করে পর্যবেক্ষণ করার পর চমকে উঠলাম আমি। আহা! এই বুঝি আমার সাজানো গোছানো স্বপ্নটা ঝনঝন শব্দ করে ভেঙে গুলিয়ে গেল মুহূর্তে। এতক্ষণে স্বপ্নে নিজেকে মহারানী আর হৃদ খানকে আমার প্রজাবাসী ভেবে যে আনন্দে বিমোহিত হচ্ছিলাম আমি, আর সেটা মুহূর্তে শেষ হয়ে গেল এই প্যারাবাসীর জন্য। কারণ এখন নিজেকে হৃদ খানের প্রজাবাসী আর ওনাকে আমার রাজাবাসী মনে হচ্ছে। নিজের অবস্থান বুঝতে পেরে আমার এখন ওনার সামনে ফ্লোরে গোড়াগড়ি করে কান্না করতে ইচ্ছে করছে আমার। অনেক সাদা স্বপ্নটা এইভাবে ভেঙে দিল কেমনটা লাগে বলুন তো? একদিন আমার স্বপ্নে প্রজাবাসী হয়ে থাকতে পারলো না এই লোকটা। কি আর উন্নতি করবে এই লোকটা? দিনে দুপুরে মানুষের স্বপ্ন ভেঙে বেড়ায়, স্বপ্নচর কোথাকার একটা। জীবনেও উন্নতি করতে পারবে না এই লোকটা, বলে দিলাম। আমার এমন চিন্তা ভাবনার মাঝে সামনে থেকে উনি পুরো কোচকে বলে ওঠেন, কি ভাবনা রানী, চিন্তা ভাবনা করার শেষটা কি আরো বাকি আছে? ওনার এমন কথায় মনোযোগ ভম্ম হলো আমার। আমার কপাল কোচকে ওনার দিকে তাকাতেই চোখে পড়ল চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে আছে আর শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমাকে এই কথাগুলো বলছেন উনি। ওনাকে আমার সামনে এমন করে বসে থাকতে দেখে আমি চোখ ছোট ছোট করে কপাল কোচকে ওনাকে ভালো করে দেখার পর কি হচ্ছে এখানে বোঝার জন্য আমি ওনাকে এক পল দেখে চারিপাশে চোখ বোলাই আমি। সাথে সাথে চোখে পড়ল জনশূন্যহীন পরিবেশ, এতক্ষণে মানুষের ভিড় ছিল এই স্থানে আমার গান শোনার জন্য। কিন্তু এখন পরিবেশটা মানবহীন শূন্যতে অবস্থান করছে। চোখের সামনে কাউকে দেখতে না পেয়ে একজনে কষ্ট ভর করলো মুহূর্তেই আমার মধ্যে। আমি সেই কষ্টের ঝুড়ি নিয়ে কাঁদো কাঁদো হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই ভয়ানক হৃদ খানের দিকে। আমি জানি এই কাজটা এই পাড়াবাসী করেছে, উনি সবাইকে তাড়িয়ে দিয়েছে।
যাতে আমার গান কেউ শুনতে না পারে। আসলে আমি শিল্পী হয়ে গিয়েছিলাম তো, তাই সেটা ওনার সহ্য হয়নি, তাই উনি সবাইকে তাড়িয়ে দিয়েছেন। এই লোক আমাকে কখনো উন্নতি করতে দেবে না। আসলে এই লোকের চলে আবার ফেমাস পার্সন হতে দেখেন। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও উনি বলে ওঠেন, কি সারের মতো চেঁচাচ্ছিলে কেন? ওনার এমন কথায় আর নিজেকে ধরে রাখতে পারিনি, রাগে দুঃখে ভেসে যাচ্ছি আমি। আর সেই হাসা অবস্থায় খানিকটা রাগে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, জলে? জলে মানে? ভ্রু কুঁচকে বলল উনি। কত বড় মাপের কোনটা উনি ভাবা যায়। একে তো আমাকে শিল্পী হওয়ার থেকে আটকাচ্ছেন, তার উপর আবার এমন একটা ভাব করছেন যেন কিছুই বুঝতে পারছেন না উনি। আমি ওনাকে এমন ভাব ধরে বসে থাকতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলাম। আর সেই রাগের রেশ ধরেই কপাট রাগ নিয়ে বলে উঠি, আসলে আপনার জলে, আপনি আমার উন্নতিটা দেখতে পারছেন না। আমার এমন কথায় উনি কপাল কুঁচকে এলো, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, সেই তোমার উন্নতিটা বাছুর বাছুর বলেই হবে। ওইটা বাছুর ছিল না, ওইটা আমার ফেভারিট গান ছিল। ও, তোমার ফেভারিট গান তো তোমার মতোই হবে। বাছুরের সাথে বাছুরের আম্মু গানে থাকলে সেটাও গাইতে, তাহলে পুরো ভার্সিটির পাবলিক ভিড় জমাতো দরজায় তোমার ইউনিক গান শোনার জন্য। সারের গান নেই তো, থাকলে তো গাইতামই। আর আপনি আমার শ্রোতাদের বের করে দিয়েছেন কেন? তাই? তোমার মনে হচ্ছে ওরা তোমার গান শোনার জন্য ভিড় জমিয়েছিল? ওরা তোমাকে দিয়ে মজা করছিল। আর আমি এখানে এসেছি কিছু হিসাব নিকাশ করতে তোমার সাথে। তোমার কিছু পাওনা বাকি আছে, সেটা পোষাতে আসলাম। তোমাকে তো আর এমনি এমনি ছেড়ে দিতে পারছি না। আমি বেশ কিছু অঙ্ক মিলাতে হবে তোমার সাথে। আমি কিন্তু অঙ্কে বেশ ভালো ছিলাম, তাই তোমার অঙ্কটা কষাতে এসেছি। কথাগুলো বলেই উনি আমার দিকে নিজের দৃষ্টি রেখে নিজের এক হাত বাড়িয়ে দিতেই পাশ থেকে আসিফ একটা বন্দুক তুলে দেয় ওনার হাতে। ওনার এমন কথায় কেঁপে উঠলাম আমি। এতক্ষণ গানের সুরে সব ভুলে গিয়েছিলাম আমি। ভুলে যাওয়ার বিষয়টি মনে পড়তেই খানিকটা কেঁপে উঠে আমি। ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে পালিয়েছিলাম আমি। পালানোর বিষয়টা ভুলে দিব্যি ওনার সামনে পা ঝুলিয়ে গল্প করছি আমি। তখন ভুলেছিলাম বলে সবটাই স্বাভাবিক ছিল আমার কাছে, কিন্তু এখন সব মনে পড়ায় নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। আমার সব বিষয়ে এমন করে ভুলে যাওয়ার জন্য পরে অনেকটা কষ্ট পোহাতে হয় আমাকে, যেমনটা করে এখন পোহাতে হবে আমাকে। এই হৃদখান আমার থেকে কি চাই আল্লাহই জানে। যতই ওনার থেকে পালিয়ে বাঁচি, তখনই উনি সামনে এসে হাজির হয় আমার। তাই এই মুহূর্তে ওনার থেকে বাঁচার জন্য ভয় কাচুমাচু করতে করতে চারিপাশে চোখ বুলিয়ে চলেছি আমি। যদি কোনো রকম পালানোর রাস্তা পাই, সেটা ধরে দৌড় লাগাবো আমি জান দিয়ে। চারিপাশে চোখ বুলিয়ে শুধু দুটো দরজা খুঁজে পেলাম পালানোর জন্য। একটা হৃদখানের পেছনের দরজাটা, যেখানে ওনার 4-5 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে। আর অন্য দরজাটি হলো আমার পেছনে আর ওনার সামনে। আমার পেছনের দরজায় কেউ নেই, তাই আপাতত সেটি একমাত্র আমার পালানোর জন্য উপযুক্ত। আমার চিন্তা ভাবনার মাঝে উনি বন্দুকটা হাতে নিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বন্দুকটা দিয়ে নিজের কপালের স্লাইড করতে করতে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছেলেটা কে ছিল? উনি কি বলছেন আমাকে সেটা আমার কান অব্দি পৌঁছাতে পারলেও আমার মস্তিষ্ক সেটা পৌঁছাতে পারছে না। উনার এমন কথায় আমার মনোযোগী না হয়ে পালিয়ে যাওয়ার জন্য আস্তে করে টেবিলের উপর থেকে নেমে দাঁড়িয়ে পড়ি উনার সামনে। আমাকে ওনার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে খানিকটা ঘাড় পাকা করে কোনা চোখে তাকাই আমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি কি করতে চাইছি। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে ওনার সামনে দিয়ে আস্তে করে নিজের মাথা নিচু করে চুপচাপ ধীরগতিতে হেঁটে আমার পেছনের রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলাম। সাথে এমন একটা ভাব করছি যেন কিছুই বুঝতে পারছি না আমি, আর না কিছু শুনতে পারছি। আমাকে এমন নিজের মতো করে ওনার সামনে দিয়ে হেঁটে চলে যেতে দেখে উনি খানিকটা রেগে তাতে দাঁত চেপে ধরে বলে ওঠে, স্টপ স্টুপিড গার্ল। আমি সামনের দিকে পা বাড়াতে গিয়ে পেছন থেকে ওনার এমন চাপা সুরের ধমক পেয়ে এক পা তুলে আর আরেক পা তুলিয়ে দাঁড়িয়ে অবস্থায় পড়লাম আমি। আমি জানি, যদি এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকি, আমি তো কাল সকালে নিউজ পেপারে প্রথম হেডলাইন থাকবো। তাই নিজেকে বাঁচানোর জন্য কোনো দিকে না তাকিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনের দিকে লাগায় এক বহুতর আমাকে আর পাইকে। আমার দৌড় লাগাতে দেখে উনিও রেগে চেয়ার থেকে লাফিয়ে উঠে আমার পেছনে দৌড়াতে লাগেই আমাকে ধরার জন্য। ওনার পায়ের শব্দ আমি বুঝতে পারছি যে উনি আমার পেছনে দৌড়াচ্ছেন আমাকে ধরার জন্য। ওনাকে আবার পেছনে দৌড়াতে দেখে কলিজা কেঁপে ওঠে আমার। কি করব কিছু ভেবে না পেয়ে শুধু দৌড়াতে লাগলাম সামনের দিকে। দরজার সামনে আসতেই মনে হলো আমি হাওয়ায় ভাসছি। নিজের অবস্থান বোঝার জন্য নিচের দিকে চোখ তুলতেই আটকে উঠলাম আমি।
আমি দৌড়ানো অবস্থায় উনি আমার পেছন থেকে এক হাত আমার পেটে জড়িয়ে ধরে উপরে তুলে ফেলে, যার কারণে আমার দৌড়ানোটা থেমে যায় মুহূর্তেই। আর আমি হাওয়ায় ভাসতে থাকি। আমার পিঠ ওনার বুকের সাথে ঢাকে। উনি আমাকে এক হাতে আগলে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। উনি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরায় ভয়ে সিঁটিয়ে যায় আমি। শরীরের প্রতিটি ভাঁজ কেঁপে কেঁপে উঠছে ওনার ভয়ে। হাত পা ঠান্ডা হয়ে আসছে মুহূর্তেই। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে লাগলো। উনি আমাকে চেপে ধরা অবস্থায় পেছনে করে ইশারা করে আসিফ সহ সবাইকে চলে যেতে বলল। ওনার ইশারা পেয়ে বিনা বাক বয়ে আসিফ সহ বাকি সবাই চলে যায় মুহূর্তেই। আসিফরাও চলে যেতে উনি খানিকটা ঝুঁকে আসে। আমার পেছন থেকে আমার কানের কাছে মুখ নিয়ে এনে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর কি মনে হয় 15 দিন তুই স্বাধীনভাবে চলতে পেরেছিস বলে বাকিটা জীবন ঠিক সেইভাবে চলতে পারবি? তোর পায়ে আমি শিকল বেঁধে দিয়েছি আমি। তুই চাইলেও পালাতে পারবি না। আমি সেই শিকলটা টেনে ধরবো বারবার। ছেড়ে যাওয়ার অপশন দেইনি কখনোই আমি। তুই আমিতেই সীমাবদ্ধ, তাই চাইলেও তুই আমার থেকে মুক্তি হতে পারবি না। তোকে শাস্তি দেওয়াটা আমার কাছে এক প্রকার বাধ্যতামূলক হয়ে উঠেছে। তোর অসহায়ত্বতা আমার মনে সুখ সুখ বয়ে আনে প্রচণ্ডভাবে। আমি তুইতেই আসক্ত, তবে সেটা ভালোবেসে নয়, শাস্তি নামক বেড়াচালে আটকে পড়ে। তোর চোখের পানি আমার সুখ। উনি এই কথাগুলো বলেই আমাকে টেনের সামনের দিকে ঘুরিয়ে আমার দুহাত নিচের দুহাতে দিয়ে দেওয়ালে শক্ত করে চেপে ধরে আবারও আমার দিকে ঝুঁকে আসে।